ছাত্র জীবন থেকেই থিয়েটারের সাথে যুক্ত হয়ে হ্যাঁ, যাওয়া, মঞ্চনাটক এবং এর সাথে একটু একটু করে চর্চা করা। ঢাকায় যখন আসলেন, থিয়েটারের বিষয়টা একদিকে একটা নতুন শহর, নতুন জায়গায় আসলে যেটা হয় দৈনন্দিন জীবন নিয়ে নানান ধরনের স্ট্রাগল থাকে, চ্যালেঞ্জ থাকে। তার পাশাপাশি থিয়েটারের সময় দেয়া, সেটা আসলে কিভাবে হয়ে উঠছিল? ঢাকায় যখন আমি আসি চাকরির সুবাদে আমি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চাকরি করছি এবং আমার ওখানে একজন আমার নাট্যগুরু বলতে পারেন গোলাম সারোয়ার, ওনার হাত ধরেই মূলত আমি ঢাকার থিয়েটার চর্চা আমার শুরু হয় এবং ওনার নির্দেশনা আমি দুটো নাটকে কাজও করেছি আমি, ১০০ বস্তা চাল এবং ক্ষেত মজুর খৈমুদ্দিন। এটা এরপরে থিয়েটার স্কুলে আমি উনি থিয়েটার স্কুলের টিচার ছিলেন, মূলত থিয়েটার স্কুলে ভর্তি হওয়াটা ওনারই প্রেরণা ছিল। এরপরে তো থিয়েটার দলে নিয়মিত কাজ করছি। চলুন দর্শক, ফিরে যাই আমাদের আজকের অতিথি অভিনেতা মোহাম্মদ এরশাদ হাসানের কাছে। আবারও ফিরে এলাম। একদম মঞ্চের সাথে আপনার যাত্রাটা শুরু প্রায় ২ দশক আগে। তারপরে তো দীর্ঘদিন ধরে এই যে পথ চলা, বিভিন্ন দলের সাথে কাজ করা হয়েছে, আপনি একক নাটক করছেন এবং বেশ দর্শক প্রিয় হয়ে উঠেছে সে কাজগুলো। একে একে সবগুলো নিয়েই কথা বলতে চাই। একদম শুরুতে আসলে কিভাবে থিয়েটারের সাথে যুক্ত হওয়া হলো? আপনি আমার ২ দশক ধরে আমি যে নাট্যচর্চা করছি সেটা জানতে চেয়েছিলেন, কিন্তু আসলে ঢাকার মঞ্চে আমি ২ দশক ধরে কাজ করছি। এর আগেও আমি যখন আমার জন্ম জেলা পিরোজপুরে ছিলাম, তখন আমি আসলে মঞ্চে একক অভিনয় করেছি, বিভিন্ন স্পোর্টসে করেছি এবং একটি দলের সাথেও আমি ছিলাম ওখানে, কাজ করেছি। তবে উল্লেখযোগ্য কাজ ওভাবে নেই, কিন্তু ঢাকায় যখন আমি চলে আসি ২০০৫-এ, এরপর থেকেই আসলে আমি থিয়েটার স্কুলে ২০০৬-এ ভর্তি হই এবং ওখান থেকেই যাত্রা, থিয়েটার স্কুল শেষে থিয়েটার নাট্য দলে কাজ করছি, যে দলটি রামেন্দু মজুমদার এবং ফেরদৌসী মজুমদার পরিচালনা করছেন। ওখানে আমি দীর্ঘদিন ধরে কাজ করেছি এবং অনেকগুলি প্রোডাকশানে একসাথে একযোগে কাজ করা হয়েছে। অর্থাৎ একদম ছাত্র জীবন থেকেই থিয়েটারের সাথে যুক্ত হয়ে হ্যাঁ, যাওয়া, মঞ্চনাটক এবং এর সাথে একটু একটু করে চর্চা করা। ঢাকায় যখন আসলেন, থিয়েটারের বিষয়টা একদিকে একটা নতুন শহর, নতুন জায়গায় আসলে যেটা হয় দৈনন্দিন জীবন নিয়ে নানান ধরনের স্ট্রাগল থাকে, চ্যালেঞ্জ থাকে। তার পাশাপাশি থিয়েটারের সময় দেয়া, সেটা আসলে কিভাবে হয়ে উঠছিল? ঢাকায় যখন আমি আসি চাকরির সুবাদে আমি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চাকরি করছি এবং আমার ওখানে একজন আমার নাট্যগুরু বলতে পারেন গোলাম সারোয়ার, ওনার হাত ধরেই মূলত আমি ঢাকার থিয়েটার চর্চা আমার শুরু হয় এবং ওনার নির্দেশনা আমি দুটো নাটকে কাজও করেছি আমি, ১০০ বস্তা চাল এবং ক্ষেত মজুর খৈমুদ্দিন। এটা এরপরে থিয়েটার স্কুলে আমি উনি থিয়েটার স্কুলের টিচার ছিলেন, মূলত থিয়েটার স্কুলে ভর্তি হওয়াটা ওনারই প্রেরণা ছিল। এরপরে তো থিয়েটার দলে নিয়মিত কাজ করছি। সাম্প্রতিক সময়ে আবার যদি একটু ফিরে আসি, ভাসানে উজান আপনার অভিনীত একক নাটক, যেটি মঞ্চস্থ হয়েছে খুব সম্প্রতি এবং বেশ দর্শক নন্দিত হয়েছে। এই কাজটার সাথে কিভাবে সম্পৃক্ত হওয়া এবং এই যে একক নাটক, একটা পুরুষ চরিত্র, সেটাকে ঘিরেই পুরো নাটকটি এগিয়ে চলে, সেই অভিজ্ঞতাটা একটু আপনার কাছ থেকে শুনবো। আসলে একক নাটক নিয়ে বলার আগে আপনাকে যেটা বলার, আমি এর আগে দলীয় যে নাটকগুলি আছে যেখানে অনেক শিল্পী কলাকুশলী থাকে, সেখানে আমি আমি থিয়েটার দলের যতগুলি কাজ করেছি, যেমন উল্লেখযোগ্য কাজ যেমন বারামখানা কাজ করেছি ত্রুপা মজুমদারের নির্দেশনায়, নাইলা আজাদ নূপুর উনি নির্দেশনা দিয়েছিলেন মুক্তধারা রবীন্দ্রনাথ ঠাকুরের। এরপরে পায়ের আওয়াজ পাওয়া যায়, সুদীপ চক্রবর্তী ডিরেকশন দিয়েছিলেন। থিয়েটার স্কুলে একটা প্রোডাকশন ছিল ডক্টর ভাস্বর বন্দ্যোপাধ্যায়ের জায়সা কাতাইসা। এইভাবে করে করে আস্তে আস্তে এর বাইরেও অনেকগুলি কাজ করেছি, আতাউর রহমানের নির্দেশনায় রুদ্র রবি ও জালিয়ানওয়ালাবাগ, এরকম অনেকগুলা প্রোডাকশানে কাজ করা হয়েছে এবং মোটামুটি উল্লেখযোগ্য চরিত্রেই কাজ করেছি। কিন্তু ওই কাজগুলি যখন একসাথে করতাম তখন একটা মানে নিজের মধ্যে ওই আত্মবিশ্বাসটা তৈরি হয়েছে, কিন্তু অতটা হয়নি যে আমি একক না কাজ করতে পারবো। তো কথার ছলেই আমি একসময় আমরা শুভাশিস তন্ময় এবং আমার যে নাট্যকার এখানে যিনি নাটকটা লিখেছেন অপূর্ব কুণ্ডু, ওনার সাথে কথা বলতে বলতেই আসলে এই প্ল্যানিংটা করা যে আমরা একটা একক নাটক করতে পারি কিনা। তো এইভাবেই আসলে বলা এবং ওই যখনই আমরা দল সিলেকশনে যাব, যেহেতু আমি দলের বাইরে থেকে কাজ করছি এখানে গেস্ট হিসেবে, সেক্ষেত্রে আমি তন্ময়ের, যেহেতু আমার বন্ধু মানুষ, তন্ময়ের দলেই আমি আসলে এই কাজটি শুরু করি এবং আমরা গত নভেম্বরে এই নাটকটির
প্রথম মঞ্চায়ন করেছে এবং বেশ দর্শক নন্দিত হয়েছে, আপনি ইতিমধ্যে হয়তোবা জেনেছেন প্রিন্ট মিডিয়ার মাধ্যমে। জি, আমরা সেটাই বলছিলাম যে এরকম পুরুষ চরিত্র কেন্দ্রিক একটা নাটক, আমরা জানি মঞ্চ নাটকের সময়টাই এখন একটু মন্দা যাচ্ছে, আমরা শুনে থাকি। তো সেই জায়গা থেকে যেহেতু ডিজিটাল মিডিয়ার একটা বেশ প্রভাব রয়েছে, কিন্তু সেখান থেকে আসলে এরকম একটা চরিত্র একা যখন পুরো মঞ্চের দায়িত্ব আপনার এবং টিমের ওপরে একটা নির্ভরতার ব্যাপার থাকে, তখন একটা সুন্দর গোছানো টিম আপনাকে পেছন থেকে সাপোর্ট দিচ্ছে, এই অভিজ্ঞতাটা কেমন ছিল যখন প্রথমবার মঞ্চে উঠলেন? এটা আসলে আমি চিন্তাও করিনি যে আমি এতটা সাপোর্ট পাবো, যেহেতু অন্য একটি দলে আমি কাজ করতে গিয়েছি এবং একা অভিনয় করছি। এখানে কিন্তু অন্যদের অভিনয়ের সুযোগ নেই এবং তারা শুধু ব্যাকগ্রাউন্ড সাপোর্ট আমাকে দিবে। সেক্ষেত্রে আমি যেভাবে কাজটি করেছি, আমি এবং তন্ময়, শুভাশিস তন্ময় আমার ডিরেক্টর, ওনাদের সাথে যখন রিহার্সেল করে করে একটা পর্যায়ে আমরা নাটকটি মঞ্চায়নের চিন্তা করি, তখন দেখলাম আমাদের যে দলে আমি কাজ করেছি, বিবেকানন্দ থিয়েটার, ওনাদের প্রত্যেক সদস্য কিন্তু আমাকে সাপোর্ট দিয়েছে। এবং প্রথম মঞ্চায়নে আপনি জানেন অনেক কিছু কাজ থাকে, এখানে অতিথিরা আসে এবং অন্যান্য গেস্ট থাকেন, সব মিলে অনেক কাজ তারা কিন্তু সফলভাবে আমাকে সফল করেছে। আরেকটি বিষয় আপনি যেটা বলেছেন, বাংলাদেশে একক নাটক বলতে কিন্তু আমরা বুঝি যে নারী কেন্দ্রিক, নারী অভিনয় করবে, এবং বাংলাদেশের একক নাটকের পথিকৃৎ ফেরদৌসী মজুমদার প্রথম কোকিলারা নাটক করেছিলেন, এছাড়া লাকি ইনাম করেছেন, জ্যোতি সিনহা করেছেন, এরকম অনেকে করেছেন ঢাকার মঞ্চে মেয়েরা। কিন্তু পুরুষদের মধ্যে উল্লেখযোগ্য কিন্তু আমি ওইভাবে আমার জানা মতে বেশ কয়েকটি হয়েছে, সেইগুলি আসলে একক নাটক হিসেবে বলা যায় না। একক নাটক শুধু একাই মঞ্চে পারফরমেন্স করবে, কিন্তু ওই নাটকগুলিতে অন্যান্য চরিত্র বা সাপোর্টিং ক্যারেক্টারগুলি ছিল। সেক্ষেত্রে অনেকে বলছে আমি প্রথম পুরুষ, কিন্তু আসলে সেটি আমি দাবি করতে চাই না, যেহেতু অন্যান্যরাও দু একজন দাবি করছেন। তো সেক্ষেত্রে আমি বলবো যে উল্লেখযোগ্য যে পুরুষ নাটক যেগুলি হয়েছে মঞ্চে, তার মধ্যে আমার ভাষা নিউজান এই নাটকটি অন্যতম। আপনি নির্দেশনাও তো দিচ্ছেন। হ্যাঁ, আমি আমার নির্দেশনায়ও দু একটি কাজের প্ল্যান করছি। এখনই আমি প্রচারে যাচ্ছি না, কিন্তু মঞ্চে আমার কাজ আসবে খুব শীঘ্রই, আপনারা আশা করছি এটাও জানতে পারবেন। অভিনেতা হিসেবে মঞ্চ নাটকে আপনার ভূমিকা এবং নির্দেশক হিসেবে ভূমিকা, এই দুটোর মধ্যে আসলে আপনি কি ধরনের চ্যালেঞ্জ কিংবা তুলনামূলক কোনো দিক দেখতে পাচ্ছেন কিনা? আসলে অভিনয় এবং নির্দেশনা দুটো আলাদা পার্ট। অভিনেতা এবং নির্দেশকের সাথে গভীর সম্পর্ক গড়ে ওঠে শোয়ের আগের দিন, মানে যেদিন শো হবে তার আগ পর্যন্ত তার সাথে গভীর সম্পর্ক হতে হয়, তারপরে একটি মঞ্চে ভালো প্রযোজনা মঞ্চায়িত হয়। কিন্তু যেদিন মঞ্চে উঠবে, দর্শকদের সামনে যেদিন অভিনেতা মঞ্চে উঠে, সেদিন সম্পূর্ণ প্রেশারটা থাকে কিন্তু অভিনেতার, কারণ ওই দিন নির্দেশকেরও নিশ্চয়ই থাকে, কিন্তু নির্দেশক তো মঞ্চে থাকবেন না। ভুল করলে এবং সঠিক করলে দুটোই অভিনেতাকে দায়িত্ব নিতে হয়। সেক্ষেত্রে অভিনেতার জায়গার তৃপ্তি, একটা ভালো অভিনয় হলে যেমন অভিনেতার তৃপ্তি এবং নির্দেশকের তৃপ্তি, দুটো আলাদা আলাদা তৃপ্তি, কিন্তু আসলে দুটোই একটু কঠিন কাজ, দুটোই একটু চ্যালেঞ্জিং কাজ। যেহেতু আপনি শিল্পকলায় একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন, পাশাপাশি থিয়েটারে সময় দিতে হচ্ছে বা নিয়মিত আপনি কাজ করে চলেছেন, আর এর বাইরেও টেলিভিশনে কিছু কিছু কাজের সাথে আপনার সম্পৃক্ততা রয়েছে, তো সেই জায়গা থেকে যে সবগুলো বিষয়ের সমন্বয়, বা যদি আরেকটু স্পেসিফিক্যালি বলি, সেক্ষেত্রে আপনি নিজে দুই একটা থিয়েটার দলের সাথে আছেন, কিন্তু যখন আপনি একজন শিল্পকলায় নাট্যকলা বিভাগের একজন মানুষ, তখন নিরপেক্ষ দৃষ্টিতে সবগুলো থিয়েটারের মধ্যে একটা সমন্বয় করতে হয়, বিভিন্ন সময় দায়িত্ব পালন করতে হয়, সেই বিষয়টিকে নিরপেক্ষভাবে আসলে করা যায় কি? আসলে আমি যেটা সবসময় বলি, আমি এখন জেলায় কাজ করছি, জেলা কালচারাল অফিসার হিসেবে মুন্সিগঞ্জে আছি। আমি প্রত্যেকটা, আপনি যেটা বলেছেন যে সবার জন্য করা, আমি যখন আমার অফিসের দায়িত্ব পালন করি, তখন আমি মনে করি যে প্রত্যেকে আমার শিল্পী, প্রত্যেকেই আমার এখানে তাদের যতটুকু অধিকার তারা যেন সঠিকভাবে পায়, এটাই আমার কাজ। মূলত আমি যদি নিজেকে একজন শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করি, সেটা আমার আলাদা একটা সত্তা, এবং অফিসে যখন আমি বসবো, সেটা আমার মানে এটা
আমি মনে করি যে এটা কাজের একটা গুরুত্বপূর্ণ একটা পার্ট, যেখানে আমি আসলে সবাইকে সমানভাবে, সবাইকে সমান হারে যেন সব কিছু আমি বন্টন করতে পারি, এটাই আমার কাজ। আরেকটা বিষয় হলো, যখন আমি নাট্যকর্মী হিসেবে ওই চেয়ারে বসবো, তখন তো আমি আলাদা চিন্তা করব। এই জন্য ওখানে যখন আমি বসি, তখন আমি একজন এমপ্লয়ার হিসেবেই বসি, এবং যখন আমি বাইরে চলে আসব বা অফিস টাইম শেষ হয়ে যাবে, তখন আমি একজন পরিপূর্ণ, নিজেকে অভিনেতা বলেন, একজন নাট্যকর্মী বলেন, বা একজন সাংস্কৃতিক কর্মী আমি হিসেবে আমি নিজেকে ওইভাবেই আমি তৈরি করেছি। জেলা পর্যায়ে আপনি কাজ করছেন, আপনি ঢাকাতেও করেছেন, অন্যান্য একাধিক জেলাতে আপনার কাজ করার অভিজ্ঞতা রয়েছে। সেই জায়গা থেকে ঢাকা এবং অন্যান্য জেলা কোনটিকে আপনি এগিয়ে রাখবেন মঞ্চনাটকের পরিপ্রেক্ষিতে? আসলে এখন আপনি তো নিশ্চয়ই খবর রাখেন যে মঞ্চ নাটকটা আসলে এখন একটা চ্যালেঞ্জিং জায়গায় পৌঁছেছে। কারণ এখন যারা অভিনেতা অভিনেত্রী নতুন আসেন, ওনাদের অনেকের একটা ড্রিম থাকে যে ওনারা মিডিয়াতে কাজ করবেন বা স্টার হবেন। কিন্তু আমরা যখন কাজ শুরু করেছিলাম, তখন ওই চিন্তা কিন্তু আমাদের মাথায় ছিল না। আমরা মঞ্চটাকেই চিন্তা করেছি, এটাকেই ফার্স্ট প্রায়োরিটি দিয়েছি। এখন জেলা পর্যায়ে যেটা হয়েছে, এখন এইভাবে একেবারে ডেডিকেটেড বা একেবারে মানে আত্মনিয়োজিত যে নাট্যকর্মী, এটা পাওয়াটা একটু কঠিন হয়ে যায়। তারপরে আমরা যেটা করছি, জেলা শিল্পকলা একাডেমির মাধ্যমে আমরা বিভিন্ন বিভাগ, নাট্যকলা, সঙ্গীত, চারুকলা, অন্যান্য বিভাগ থেকে আমাদের নাট্যকলার যে স্টুডেন্ট আছেন, ওনাদের সাথে যারা সিনিয়র নাট্যকর্মী আছেন ওই জেলা পর্যায়ে যারা প্রতিষ্ঠিত, তাদের একটা সমন্বয়ে আমরা বিভিন্ন প্রযোজনা বা ওয়ার্কশপ বা অন্যান্য কাজ আমরা করে থাকি। এবং এর মাধ্যমে শিল্পের বিকাশ বলেন বা এই নাটকের বিকাশ বা অন্যান্য সব শাখারই আমরা একটু একটু টাচ করার চেষ্টা করছি, যে কারণে প্রান্তিক যে লোকজন, মানে জেলা পর্যায়ে বা উপজেলা পর্যায়ে, ওখান থেকে ওই মানুষগুলি ঢাকায়ও একসময় এসে প্রতিষ্ঠিত হয়। আপনি সম্প্রতি ট্র্যাপ স্টার অ্যাওয়ার্ড 2025 লাভ করেছেন। তো এই যে এই সময়ে এসে এতগুলো বছর ধরে কাজ করছেন, এই যে স্বীকৃতি, এটি ছাড়াও আরও বেশ কিছু সম্মাননা আপনি পেয়েছেন, স্বীকৃতি পেতে কেমন লাগে? আসলে একটা সময় আমি নিজেকে মনে করতাম যে মঞ্চের সামনের চেয়ে পেছনে কাজ করাটাই বেশি মজার। কিন্তু যখন আমি সামনে কাজ করার আনন্দ একটা অনুভব করছিলাম, যে সামনে কাজ করতে, আরও নিজেকে তুলে ধরতে মানুষের সামনে, এটা বেশি ভালো লাগে। কারণ সবাই যখন আপনাকে উৎসাহ দিবে, তখন এই জিনিসটা ফেসবুকে একটা কিছু গেলে পরে যখন সবাই আপনাকে অ্যাপ্রিসিয়েট করবে, এই জায়গাটা কিন্তু একটা কঠিন, খুব ভালো লাগার বিষয়। আর একটা বিষয় হলো, বেশ কিছু অ্যাওয়ার্ড বা সম্মাননা বলেন আপনি, জেলা পর্যায়েও আমি বেশ কয়েকটি শো করেছি, এবং প্রত্যেক শোয়েই মোটামুটি একটা সম্মাননার আয়োজন থাকে। এছাড়াও ঢাকাতে আমি সুন্দরবন পর্যটন ক্লাব অ্যাওয়ার্ড পেয়েছি, তারপরে ট্রাব অ্যাওয়ার্ড পেয়েছি। এছাড়াও বেশ কয়েকটি উল্লেখযোগ্য অ্যাওয়ার্ড ইতিমধ্যে আমার হাতে এসছে। এর আগে আমরা যখন 100 বস্তায় নাটকে, 100 বস্তা চাল নাটকে কাজ করেছি, জাপানের একটা সম্মাননা পেয়েছিলাম। সেখান থেকেও আমাদেরকে এম্বাসির থেকে একটা ক্রেস্ট দেওয়া হয়েছিল। এরকম বেশ কিছু, যখন দর্শকদের সামনে থেকে নিজের, আমি মনে করি যে এটা আমি হয়তো অনেক ক্ষেত্রে এতটা দাবি করি না বা এত চিন্তা করি না, তারপরেও যে আমাকে এটা দেয়া হয়, তখন নিজের ভালো লাগা, মানে নিজের একটা আত্মতৃপ্তি একটা তৈরি হয়। মঞ্চনাটকের ক্ষেত্রটিতে ডিজিটালাইজেশনের কোনো প্রয়োজনীয়তা কিংবা এই মুহূর্তে গুরুত্বটা আসলে অনুভব করছেন কিনা সেভাবে? এখন যতটুকু আছে, আসলে মঞ্চনাটকে তো ওইভাবে ডিজিটালাইজেশনের সুযোগ কম। তবে যারা আধুনিক প্রযুক্তি নিয়ে নাটকের মধ্যে প্রযুক্তি নির্ভর কাজ করছেন, এর আগে সিএটি কাজ করেছেন, প্রাচ্যনাট এবং অন্যান্য দল, বেশ কিছু আধুনিক প্রযুক্তি তাদের নাটকের মধ্যে থাকে। আরও অন্যান্য অনেক দল চেষ্টা করছেন। এগুলি থাকবে, যুগের চাহিদার সাথে সাথে স্টেপ বাই স্টেপ এটা থাকবে, এবং নাটকের যারা নির্দেশনা দিচ্ছেন বা যারা দলে কাজ করছেন, তাদের এই আধুনিকতার ছোঁয়াগুলি তাদের মধ্যে থাকবে আমি মনে করি। একদিকে অভিনয়, আরেকদিকে নির্দেশনা, সেই সাথে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। সবকিছু মিলিয়েই একটাই প্রত্যাশা আসলে, যে মঞ্চনাটক দিন দিন আরও ভালো হোক, এবং মঞ্চনাটকের সাথে সংশ্লিষ্ট প্রত্যেকটি মানুষ যেন এটিকে ধারণ করতে পারেন, এবং সবাই মিলে যেন এটিকে আমরা একটা সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি, আরও সমৃদ্ধ একটা জায়গা তৈরি করতে পারি। সবকিছু মিলিয়েই শুভকামনা থাকবে আপনার জন্য, সামনের দিনগুলো আরো অনেক সুন্দর হোক। একদম আয়োজনের শেষে দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান? দর্শক বিহীন নাটক আসলে অভিনেতার জন্য পরিপূর্ণতা আনবে না কখনোই। অভিনেতা যখন মঞ্চে আসবেন আর পরিপূর্ণ দর্শকের সামনে অভিনয় করবেন, সেটাই অভিনেতার একটি
বড় তৃপ্তি, বড় পাওয়া। এবং আপনারা নাটক দেখবেন, মঞ্চ নাটক দেখবেন এবং ভালো নাটক দেখবেন। সকলকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত কিংবা পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলাভিশন, নূর টাওয়ার, 110 বীরোত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 96320303 আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। কাজী নজরুল ইসলামের লেখা থেকে দুটি লাইন বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, তরবারি গ্রহণ করতে হয় উচ্চশিরে উদ্ধত হস্ত তুলে, মালা গ্রহণ করতে হয় উচ্চশির অবনমিত করে, উদ্ধত হস্ত যুক্ত করে ললাট ঠেকিয়ে। দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাটি দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।